বিভা ক্যাফের আজকের নিবেদন প্রদীপ চট্টোপাধ্যায়ের কাহিনী শীষ। আজকের গল্প পাঠে আমি তমাল। বিভিন্ন চরিত্রে আমার সঙ্গে রয়েছে দেবদত্ত ও সায়নী। বিশেষ ভূমিকায় রজত, মিক্সিং ও মাস্টারিংয়ে সায়ন, পোস্টার ডিজাইনিংয়ে কৃষ্ণেন্দু এবং প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। শুরু হচ্ছে প্রদীপ চট্টোপাধ্যায়ের গল্প শীষ। এক নাগাড়ে বৃষ্টি পড়ছিল। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। দুপুর তখন দ্রুত বিকেলের দিকে এগোচ্ছে। স্ক্রিনে ভেসে উঠল অনির্বাণের নাম। আমি ফোনটা রিসিভ করে বললাম, আরে এই অবেলায় তুমি? সন্ধ্যায় আমার চেম্বারে চলে এসো, কিন্তু ঘটনা আছে। ঘটনা? আচ্ছা, কিন্তু সে সময় তো তোমার রোগী থাকে। আরে আজ চেম্বার বন্ধ। আমি যেখানে যাই সময় পেরিয়ে গেছে, তাই যেতে পারবো না বলে দিয়েছি। নার্সিংহোমে রাউন্ড দিয়ে ফিরে আসবো ওই সন্ধে নাগাদই, আবার রাতে যাব। সুতরাং সন্ধেটা ফাঁকাই, চলে এসো কিন্তু। হ্যাঁ। আমি হ্যাঁ বলে ফোনটা কেটে দিলাম। উত্তর কলকাতার একটা লেনে অনির্বাণের চেম্বার। একটু আগেই মুষলধারে বৃষ্টি হয়েছে, এখন বেগ একটু কমেছে। রাস্তার জ্যাম জট ঠেলে ঠিক সন্ধ্যায় ওর চেম্বারে পৌঁছে গেলাম। অনির্বাণ বসে বসে গল্পের বই পড়ছিল। ওর মহিলা দুই সহকারীর মধ্যে একজন এসেছেন আজ, আর চেম্বার কর্মীটি রয়েছেন। আমি চেম্বারে ঢুকে ছাতাটা একদিকে মেলে দিয়ে ওর ঘরের দরজা ঠেলে ঢুকতেই অনির্বাণ বলল, এসো এসো, বসো, তোমার অপেক্ষাতেই রয়েছি। এই ভিজে যাওনি তো? না, সেরকম ভিজিনি, তেমন একটা বৃষ্টি পড়ছে না। তাহলে কফি করতে বলি একটু, বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে। আমি না করলাম না। ও কফির অর্ডার দিয়ে চেয়ারে শরীরে লিয়ে দিল। মহিলা সহকর্মীটির নাম সহেলি। সহেলিও গুটি গুটি পায়ে চেম্বারে ঢুকে একটি চেয়ার দখল করে বসলেন। অনির্বাণ বলল, কফিটা খেয়েই শুরু করব, কি বলো? প্রায় সঙ্গে সঙ্গেই কফি নিয়ে ঘরে ঢুকলো কর্মীটি। আমরা বিস্কুট কামড়ে গরম কফিতে চুমুক দিলাম। অনির্বাণ বলতে শুরু করলো, ঘটনাটা যে আমি ভয় পাইনি তা নয়, আর বেশ আশ্চর্যও লেগেছিল। ঘটনা কি জানো? একটা সুরেলা শীষ। কি মিষ্টি শীষটা, অথচ কি ভয়ার্থ! ভাবলেই শরীর কেঁপে ওঠে এখনো। ঘটনাটি ঘটেছে বেশ কিছুদিন আগে একটা রোগীকে এক নার্সিংহোমে দেখতে গিয়ে। ওরাই আমায় কল করেছিল। সেই হিসেবেই একদিন রাতে আমি ওই নার্সিংহোমে যাই। আমার তো সকালে সময় নেই, বিকেল থেকে সন্ধে পর্যন্ত চেম্বার থাকে, তারপর আমার আবার নিজের নার্সিংহোম আছে। তাই একটু রাত করেই চলে যাই কলকাতার শেষ প্রান্তের ওই নার্সিংহোমে। ভেবে রাখি ওখান থেকে ফেরার পথে আমার নার্সিংহোমে আবার ঢুকবো। এতটুকু বলে থামলো অনির্বাণ। আমাদের মুখের দিকে চেয়ে সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বার করে আমার দিকে এগিয়ে দিয়ে নিজেও ঠোঁটে লাগালো একটা। তারপর লাইটের জেলে আমায় আগুন দিয়ে নিজের সিগারেটে আগুন ধরালো। পরপর কয়েকটা টান দিয়ে গল গল করে ধোঁয়া ছেড়ে বলল,
স্ট্রেঞ্জ। আমরা তার মুখের দিকে তাকিয়ে থাকলাম। অনির্বাণ আর কিছু না বলে ঘটনাটাই বলতে শুরু করলো। নার্সিংহোমটা শহরের শেষ প্রান্তে হওয়ায় একটু নিরিবিলি জায়গাটা। আমি গাড়িতে বসে একটা চিকিৎসা সংক্রান্ত জার্নাল পড়ছিলাম। এখন তো চিকিৎসা শাস্ত্রটাই আমূল বদলে গেছে। এত অত্যাধুনিক পদ্ধতি চলে এসেছে যে নিয়মিত চর্চা না রাখলে মুশকিলে পড়তে হয়। ড্রাইভার মনোময় গাড়ি ড্রাইভ করছিল বেশ জোরে। অল্প বয়সী ছেলে, একটু জোরে চালাতে পছন্দ করে। মনোময়, একটু আস্তে চালাও, রাস্তাটা বেশ খারাপ। আমি মনোময়কে একটু আস্তে ড্রাইভ করতে বলে আবার জার্নালে মনোনিবেশ করলাম। আরও কিছুটা যাওয়ার পর নার্সিংহোমে পৌঁছে গেলাম। অনেক পুরনো নার্সিংহোম, বহু মানুষ নাম জানেন। ঝকঝকে হলেও কোথায় যেন একটা পুরনোর গন্ধ আর বেশ প্রাচীনতা রয়েছে। আমি এগিয়ে গেলাম লিফটের দিকে। পুরনো আমলের লিফটে করে 3 তলায় উঠে এলাম। এখানেই রোগীর বেড। আমায় দেখেই নার্সরা এগিয়ে এসে আসুন স্যার বলে অভ্যর্থনা জানালেন। আমি ডক্টর রুমে বসে একটু জেনে নিলাম রোগ ও রোগী সম্পর্কে। তারপর রোগীর ঘরের দিকে ওরা আমায় নিয়ে গেলেন। বেডের সামনে গিয়ে দেখলাম রোগী চিত হয়ে শুয়ে আছেন, জ্ঞান টনটনে। আমায় দেখে নমস্কার জানালেন, উঠে বসারও চেষ্টা করলেন, কিন্তু নার্সরা রোগীকে উঠতে দিলেন না। আমি দেখতে শুরু করলাম রোগীকে। শারীরিক দিক দিয়ে তেমন কিছুই পেলাম না, তবে মানসিক দিক দিয়ে কিছু সমস্যা হচ্ছে সেটা বোঝা গেল। দেখা শেষ করে আমি রোগীকে বললাম, আপনি তো ফিট আছেন, কোথাও কোনো অসুবিধে পেলাম না তো? সবাইকে অবাক করে দিয়ে রোগীটা বলে উঠলেন, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, শুধু ওই শীষটা আমার বড্ড ব্যাকুল করে, ভীষণ ডাকে আমার মাঝরাতে। আমি যেতে চাই জানেন, কিন্তু কিন্তু পারি না, আমার শরীর ভারী হয়ে যায়। কে যেন টেনে ধরে রাখে আমায়। অথচ কি সুন্দর শীষটা, কত কথা বলে, গানের সুর শোনায়। আমি ওকে চিনি ডাক্তারবাবু, আমি ওকে চিনি আমি ওকে চিনি। রোগী হঠাৎ মারাত্মক টেন্সড হয়ে গেলেন, হাঁপাতে লাগলেন, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন। তাকে শান্ত করা যাচ্ছে না। যে ডক্টর আমায় কল করেছিলেন তিনিও সামনে ছিলেন, ডক্টর সরকার বললেন, সি দ্যাটস দ্য ডিজিজ। রোগী একটি শীষ শোনেন এবং খুব আপসেট হয়ে পড়েন, তাকে ধরে রাখা মুশকিল হয়। আপনি লক্ষ্য করুন একটু প্লিজ। কি ডাকে আপনাকে শীষের মাধ্যমে? অর্ঘ আমায় সে খুব ভালোবাসতো জানেন। আজ থেকে অনেক বছর আগে সে মারা গেছে। আমায় আজও সে ডাকে, আমি অসুস্থ হলেই সে ডাক দেয়, আমায় অসুস্থ হলেই সে ডাকে। হঠাৎ রোগী আরও আপসেট হয়ে উঠে হাঁপাতে লাগলেন, কথা বলতে পারছেন না। আমি পালস ধরলাম, সাংঘাতিক, এখনই একে শান্ত করা দরকার। প্রেশারও সাংঘাতিক হাই হয়ে গেছে। বাধ্য হয়ে ঘুমের ওষুধ দিতে হলো। অল্পক্ষণ পরেই রোগী নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়লেন। আমি নানা পরামর্শ দিয়ে একটা ওষুধ লিখে দিয়ে বললাম, আমি আসছি, প্রয়োজন মতো কালও আসবো। আমায় এগিয়ে দিয়ে ডক্টর সরকার পরের পেশেন্টের কাছে গেলেন। নার্স বললেন, স্যার লিফটটা একটু খারাপ হয়েছে, আপনি একটু সিঁড়ি দিয়ে নেমে যান প্লিজ।
আমি সিঁড়ি ধরলাম। বেশ পুরনো আমলের সিঁড়ি, অনেকটা করে চওড়া। আলোর যা জোর তাতে যেন সব জায়গাটা আলোকিত করতে পারছে না। আমি নামতে লাগলাম। আমার নিজের বুটের শব্দে মাঝে মাঝে আমি যেন চমকে উঠছি। আর সত্যি কথা বলতে কি, সিঁড়িতে কোনো জনপ্রাণীর দেখা নেই। এই যে লিফটটা খারাপ হয়েছে, তাতেও তো কাউকে নামতে বা উঠতে দেখছি না। সাহেবী আমলের বাড়ি বলে একটা তলা থেকে আর একটা তলার উচ্চতা বেশ অনেকটা। আনমনে নামছি। সাধারণত পেশেন্টের চিন্তা মাথায় থাকে। আপাতত ওই ক্রিটিক্যাল পেশেন্টের কথাই চিন্তা করছিলাম। এমন সময় সিঁড়ির এক কোণে দুটো জল চোখ দেখতে পেয়ে বুকটা চমকে উঠল। ভালো করে চেয়ে দেখি একটা কালো বিড়াল। এসব প্রবাদ আমি অন্তত মানি না। নামতে লাগলাম। দোতলা পেরিয়ে যাচ্ছি, হঠাৎ একটা সুরেল আর শীষের আওয়াজ। আমি চমকে দাঁড়িয়ে গেলাম। চারদিকে তাকালাম, না, কাউকেই দেখা যাচ্ছে না। তাহলে শীষ দিচ্ছে কে? আর তখনই মনে পড়ল, এই শিশি কি ওই পেশেন্টই শোনেন? আমি অনেক ভৌতিক ঘটনা প্রত্যক্ষ করেছি, কিন্তু কেন জানি না আমার বুকটা কেঁপে উঠল। এখন মনে হচ্ছে সঙ্গে কেউ থাকলে ভালো হতো। আমি একটু জোর করে নামতে চেষ্টা করতে লাগলাম। যত নামি ততই মনে হয় শেষটা একেবারে কানের কাছে বাজছে। আমি ঘামতে শুরু করলাম। বারবার চাইছিলাম কেউ অন্তত দেখা দিক, মানে যে শীষটা মারছে আর কি। এই শব্দ আমায় ক্রমে হিম শীতল করে দিতে চাইছে। শেষ পর্যন্ত নিচে নামতে পারলাম। এখন এক গ্লাস জল হলে ভালো হতো। নিচে নার্সিং হোমের রিসেপশন রয়েছে। রোগীরা প্রথমে এখানেই আসে, তারপর ডাক্তার খোঁজে, আর এমার্জেন্সি হলে ভর্তির ব্যবস্থা হয়। তো আমায় সবাই চেনেন। আমাকে দেখে অনেকে নমস্কার জানালেন। আমি তাদের একজনকে বললাম, একটু জল পাওয়া যাবে ভাই? তারা ব্যতিব্যস্ত হয়ে আমায় জলের বোতল এনে দিল। গলায় ঢেলে যেন নতুন জীবন পেলাম। কাউকে কিছু না বলে গাড়িতে উঠে মনোময়কে বললাম, মনোময় চলো। গাড়ি চলতে শুরু করলো। অনির্বাণ থামতেই তার মুখের দিকে তাকালাম আমরা। তার মুখ থমথমে লাগছে। আমি বললাম, এই এটা কিন্তু তোমার সাংঘাতিক অভিজ্ঞতা। এখনো শেষ হয়নি কিন্তু। এই বাবা, একটু চা কর না বাবা, সবার জন্য। আর একবার চা? আচ্ছা আনছি, কিন্তু আমি এলে তারপর শুরু করবে দাদা, তার আগে নয়। ভোজো ঠেলা। ঠেলা বলছো কেন? গল্পটা এমন জায়গায় ছেড়ে রেখেছো কেউ শেষটা না শুনে ছাড়বে না তোমায়। বাইরে বৃষ্টি সমানে চলেছে। আকাশ জুড়ে ঘন মেঘ। চা এসে গেল। সবাই চুমুক দিলাম। অনির্বাণও চুমুক দিল। তারপর একটু থেমে বলল, শেষটা মামা ছাড়লো না। ওই নার্সিং হোম সেরে নিজের নার্সিং হোমে গিয়ে রাউন্ড দিয়ে বাড়িতে ফিরে এলাম।
তখন আমি বেশ ক্লান্ত। আমার খাবার রুটিন তো তোমরা প্রায় সবাই জানো। সামান্য আহার করি রাতে, কোনোদিনই ড্রিঙ্ক করি না। খেয়েই শুতে যাই না, কিছুটা পাইচারি করি, তারপর পড়ার ঘরে বসে ডাক্তারি ব্যাপারে নতুন নতুন যেসব জার্নাল বাড়িতে আসে ওইসব দেখি। কোনো কোনো সময় কম্পিউটারে নেট খুলে আরও কিছু জেনে নিই। তারপর যখন শুতে যাই তখন সবাই ঘুমিয়ে পড়ে। এইভাবেই দীর্ঘদিন কাটছে আমার। সেদিন রাতেও তার ব্যতিক্রম ঘটল না। খেয়ে দেয়ে খানিকটা পায়চারি করে পড়ার ঘরে গেলাম। ওই যে রোগীটা শীষ শোনেন, তার কোনো উদাহরণ মানে কোনো ঘটনা এমন আছে কি না সেটা আমার কৌতূহল জাগালো। আমি নেট খুলে নানা ঘটনা পড়তে লাগলাম। এই করতে করতে গভীর রাত হয়ে গেল। হঠাৎ সিগারেট খেতে ইচ্ছে করলো। সাধারণত মাঝরাতে আমি সিগারেট খাই না, কিন্তু ইচ্ছাটা এমন প্রবল যে সিগারেট বার করে ধরিয়ে বারান্দায় গেলাম। রেলিংয়ে এক হাতে ভর দিয়ে সিগারেট টানতে লাগলাম। সহসা সেই শীষের শব্দ পেলাম। আমার সারা শরীর শিরশিরিয়ে উঠল। চমকে চারিদিকে তাকালাম। না, কেউ কোথাও নেই, কিন্তু শীষটা খুব মৃদু স্বরে উঠতে লাগলো। আমার কেমন একটা যেন অস্বস্তি তৈরি হলো। আমি সিগারেট শেষ করে একেবারে শোয়ার ঘরে চলে গিয়ে শুয়ে পড়লাম। অনেকক্ষণ ধরে ঘুম আসতে চাইল না, কিন্তু যখন ঘুমে চোখের পাতা ভারী হয়ে এলো তখন শীষটা আবার যেন শুনতে পেলাম, এবং শীষটার ছন্দ ও আবেগ পরিবর্তন হচ্ছে বুঝতে পারলাম। মানে কখনো এমন ছন্দ উঠছে যে মনে হচ্ছে আনন্দের শীষ, মনে হচ্ছে কিছু পেয়ে যাওয়ার আনন্দ। আবার কখনো মনে হচ্ছে সুরটা বিষাদের। এমন সময় শীষটা হালকা হয়ে গিয়ে আর্তনাদের শব্দ উঠল বলে মনে হলো। আমি চমকে বিছানায় উঠে বসলাম। কেউ কোথাও নেই, কোনো শব্দও নেই। রিয়েলি আমি সেই রাতে আর ঘুমোতে পারিনি। তবে ভোরের দিকে মনে হয় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, আর তখনই আমার ল্যান্ডফোনটা বেজে উঠল। আমি রাতে মোবাইলটা বন্ধ রাখি, যদি খুব প্রয়োজন হয় তবে নার্সিংহোম থেকে ল্যান্ডে ফোন আসে। আমি একটু চমকে উঠেই ঘুম জড়ানো শব্দে বললাম, হ্যালো। হ্যালো, গুড মর্নিং ডক্টর। আমি ডক্টর সরকার বলছি। মর্নিং মর্নিং। এই অসময়ে? সরি আপনার ঘুম এভাবে ভাঙানোর জন্য। আসলে আমি খুব টেনসড হয়ে আছি। কি ব্যাপার বলুন। লাস্ট নাইট ওই মহিলা পেশেন্টটি সুইসাইড করেছেন। হোয়াট? আমি শুনেই বিছানায় লাফিয়ে উঠে বসলাম। কি বলছেন? কিভাবে? তার অ্যাটেন্ডেন্ট যা বলছেন তা হলো শেষ রাতে সেও নাকি একটা মিষ্টি শীষের আওয়াজ শুনে, তারপর দেখে পেশেন্ট বেড থেকে নেমে দরজা খুলে পেছনের বারান্দার দিকে যাচ্ছেন, আর শীষটা সমানে হয়ে যাচ্ছে। অ্যাটেন্ডেন্ট রোগীকে ধরার চেষ্টা করেছিলেন, প্রথমবার পারেননি। তারপর জোরে ডাকেন যে কোথায় যাচ্ছেন, থামুন। রোগী কথা শোনেনি। এবার অ্যাটেন্ডেন্ট নিজে ঝাঁপিয়ে পড়ে রোগীকে ধরে ফেলেন, কিন্তু রোগীর মধ্যে এমন এক অমানুষিক শক্তি কাজ করছিল যে অ্যাটেন্ডেন্টকে দূরে ছুঁড়ে ফেলে দেন। সে সংজ্ঞা হারায়। তারপর রোগী 3 তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেন। ও মাই গড! তো ওখানে এখন কি অবস্থা?
আমি এখনই নার্সিংহোমে যাচ্ছি। আপনি যদি প্লিজ আসেন খুব ভালো হয়, মানে ইটস আ রিকোয়েস্ট, প্লিজ। আমি ডক্টর সরকারকে যাচ্ছি জানিয়ে ফোন রেখে দিলাম। আবার থামল অনির্বাণ। আমরা যথারীতি নিশ্চুপ। এবারে আর মুখ দিয়ে কোনো কথা সরল না। বাইরে বৃষ্টি পড়ছেই, মাঝে মাঝে মেঘের ডাক। কেমন যেন একটা অন্য ধরনের অনুভূতি। আমাদের বেশিক্ষণ সময় দিল না অনির্বাণ, আবার শুরু করলো। নার্সিং হোমে গিয়ে দেখলাম রীতিমতো আতঙ্কে রয়েছেন অন্যান্য পেশেন্ট সহ নার্স কর্মীরাও। পুলিশ এসেছে, তবে সেসব কাজ তো নার্সিং হোম কর্তৃপক্ষই সারবে। আমাকে দেখে ডক্টর সরকার এগিয়ে এসে ডক্টর রুমে নিয়ে গেলেন। তারপর নানা কথার মধ্যে বললেন এমন ঘটনা ঘটতে পারে উনি নাকি আন্দাজ করেছিলেন। আমি কোনো কথা বলতে পারলাম না, কারণ এমন ঘটনা আমি আগে কোনোদিন দেখিনি। শুধুমাত্র শেষবারের মতো পেশেন্টকে একবার দেখতে গেলাম। নার্সিং হোমের একটা ঠান্ডা ঘরে তার দেহ রাখা হয়েছে, একটু পরেই পোস্টমর্টমে যাবে। আমি ডক্টর সরকারকে বললাম একবার পেশেন্টের মুখটা দেখতে চাই। কেন যে বললাম তা অবশ্য জানি না। ডক্টর সরকারের নির্দেশে একজন কর্মী মুখের ঢাকাটা সরাতেই চমকে উঠলাম। পেশেন্টের মুখের পাশে একটি অজানা মুখ, সেটা পুরুষের। জানি না ডক্টর সরকার দেখতে পাচ্ছেন কিনা। আমি জিজ্ঞেস করলাম, ডক্টর সরকার, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পেশেন্টের ক্ষতবিক্ষত মুখটি দেখতে পাচ্ছি। আমি খুব চমকে গেলাম। তার মানে পুরুষের মুখটি তিনি দেখতে পাচ্ছেন না। আমি বললাম ঢাকা দিয়ে দিন। তারপর ডক্টর সরকার ও আমি ঘর থেকে বেরিয়ে আসতে আসতে দুজনেই পিছু ফিরলাম। এবার বললাম, কিছু শুনতে পেলেন? সেই মিষ্টি শিসের শব্দ। দুজনেই ভালো করে দেখলাম, না, ঘরের কোথাও কাউকে দেখতে পেলাম না। আমরা চলে এসেছিলাম, কিন্তু এই ঘটনার ব্যাখ্যা বা সত্যাসত্য আজও যাচাই করা যায়নি। ঘটনা শেষ হওয়ার পর আমরা সকলেই বাকরুদ্ধ হয়ে বসেছিলাম। বাইরে বৃষ্টির এখনো বিরাম নেই। ঘর জুড়ে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে আছে। অনির্বাণ বলল, এই চলো সব, অনেক রাত হলো, সবাইকে বাড়ি ফিরতে হবে তো। শুনলেন প্রদীপ চট্টোপাধ্যায়ের গল্প শীষ। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব শীঘ্রই। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।